আমরা গতদিন সি প্রোগ্রাম শুরু করেছিলাম। জাস্ট একটা প্রোগ্রাম করেছিলাম। আর তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিও দেখে নিতে। ভিডিওটা আমি তোমাদের দিয়েছি ১ ঘন্টা ৫ মিনিট বা ৬ মিনিটের একটা ভিডিও। যদি ওই ভিডিওটা দেখে নাও তাহলে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে। মানে প্রোগ্রামিং এর যে খুঁটিনাটি বিষয়গুলো এগুলো বুঝতে পারবা। না হলে প্রত্যেক ক্লাসেই তোমার মানে কঠিন মনে হবে বা সবকিছু আননোন মনে হবে। এজন্য ওই ক্লাসটা দেখে নিবা। যদি আজকেও না দেখে থাকো, অবশ্যই আজকের ক্লাস শেষ করার পর দেখে নিবা। ওই ক্লাসটা দেখে সুন্দর করে নোট করবা। তাহলে তোমার পরীক্ষার এমসিকিউ তে খুব হেল্প হবে। পাশাপাশি হচ্ছে সি প্রোগ্রামের যে খুঁটিনাটি যে সমস্যাগুলো বা যে বিষয়গুলো আমরা বুঝি না বা যে থিওরিটিক্যাল পার্ট গুলো থাকে সেগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো অবশ্যই তোমরা হচ্ছে যে ভিডিওটা দিয়েছি আমি গতদিন ১ ঘন্টা ৫ মিনিটের ভিডিওটা এটা তোমরা অবশ্যই দেখে নিবা। তো আজকে আমরা যে কাজটা করব আমরা হচ্ছে নতুন করে প্রোগ্রাম করব। আমরা এতদিন যে অ্যালগরিদম ফিচার গুলো করেছি সেগুলোকে আমরা এখন সি প্রোগ্রামিং এর রূপ দিব। অর্থাৎ আমরা এখন সি প্রোগ্রামিং করব ওই আগের অ্যালগরিদম ফিচার গুলো দিয়েই। তো আমি হচ্ছে একটা কোড ব্লকস ওপেন করেছি। তোমাদেরকে কোড ব্লকসটা দেখাচ্ছি। তো আমরা সরাসরি কোড ব্লকসে চলে যাবো। এখন থেকে আমাদের প্রায় সব ক্লাসে আমরা সরাসরি কোড ব্লকসে চলে যাবো। কারণ হচ্ছে আমরা যেহেতু প্রোগ্রামিং করব তাহলে কোড ব্লকসে যেতে হবে আমাদেরকে। তো তোমাদেরকে হচ্ছে আমি মোবাইলে রান করানোর জন্য বলেছিলাম যে মোবাইলে রান করানোর জন্য একটা ভিডিও আছে। যদি ভিডিওটা আমি না দিয়ে থাকি আমি দেখব দিয়েছি কিনা। যদি না দিয়ে থাকি তাহলে আজকে পাঠাবো আমি। তাহলে তোমরা মোবাইলে প্র্যাকটিস করতে পারবা। তো আমরা ফার্স্ট এ ফাইলে গিয়ে একটা নিউ ফাইল নিবো। ফার্স্ট এ ফাইলে গিয়ে আমরা একটা নিউ ফাইল নিবো। তো ওই নিউ ফাইলে গিয়ে আমরা যেটা করব, এই নিউ ফাইলে গিয়ে হচ্ছে আমরা প্রোগ্রাম করব। তো আজকে আমরা যেটা করতে চাচ্ছি, ধরো আমরা লাস্ট দিন করেছিলাম ২ টি সংখ্যার যোগফল নির্ণয় করা। আমরা জাস্ট শুরু করেছিলাম ২ টি সংখ্যার যোগফল নির্ণয় করা। আম কোন ধরনের প্রোগ্রাম করার জন্য ১ম বিষয় হচ্ছে আমাকে জানতে হবে যে প্রোগ্রামে ইনপুট দেয়া আছে কয়টা বা আউটপুট মানে কোনটা হবে, আউটপুট কোনটা হইতে পারে, ইনপুট কোনটা। তারপর হচ্ছে আমার যে ভেরিয়েবল গুলো আছে, আমার প্রোগ্রামের যে ভেরিয়েবল গুলো আছে সেই ভেরিয়েবল গুলো কোন ধরনের, এই বিষয়গুলো আমাদেরকে আগে থেকে ঠিক করে নিতে হবে। যদি এগুলো ঠিক করা থাকে তাহলে প্রোগ্রাম করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আজকে আমরা যেটা দিয়ে শুরু করব, যেকোনো একটা লেখা প্রিন্ট করার জন্য। তো সি প্রোগ্রাম যখন আমরা শুরু করি তখন আমরা ১ম সবাই আমরা যে প্রোগ্রামটা করি সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এটা হচ্ছে ১ম যখন সি প্রোগ্রাম করা হয়েছিল তখন ওই প্রোগ্রামটা করা হয়েছিল। তাই সবাই আমরা এই প্রোগ্রামটা ১ম এ করি। কিন্তু আমি তোমাদের গতদিন অন্য একটা প্রোগ্রাম করেছিলাম। কারণ হচ্ছে আমাদের যে হচ্ছে আ অ্যালগরিদম প্রচার করার সময় আমরা যে প্রোগ্রামগুলো করেছিলাম, সেখানে হচ্ছে ২ টি সংখ্যার যোগফল এটা আমরা ফার্স্ট এ করেছিলাম। তাই ওইটার সাথে মিল রাখার জন্য আমরা গতদিন অন্য প্রোগ্রাম দিয়ে শুরু করেছিলাম। তো আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের বেসিক এর জন্য। যেটা নিয়ে বেসিক কাজে দিবে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে নরমাল একটা লেখা প্রিন্ট করার জন্য। মানে যেকোনো একটা লেখা আমরা প্রিন্ট করব। তো একটা লেখা প্রিন্ট করার জন্য আমরা কি করব? একটা লেখা প্রিন্ট করার জন্য আমরা হচ্ছে একটা প্রোগ্রাম করব। একজন প্রশ্ন করেছে, এই প্রশ্নটা সবাই করে যে, "স্যার এখানে বানানটা কি ঠিক আছে? স্টুডিও বানানটা কি ঠিক আছে?" স্টুডিও বানানটা ঠিক আছে। এটা ওই স্টুডিও না, হ্যাঁ? এটা হচ্ছে এসটিডিও, এসটিডিআইও আমি গতদিন বলেছিলাম। তোমরা যারা ক্লাসটা দেখেছো ১ ঘন্টার ক্লাসটা সেখানে আলোচনা আছে যে এসটিডিআইও মানে হচ্ছে এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আই হচ্ছে ইনপুট আর ও হচ্ছে আউটপুট। এটা কিন্তু ওই স্টুডিও বানান না। এটা ভুল করলে কিন্তু প্রোগ্রামে 0 দিবে ডাইরেক্ট। এটা হচ্ছে এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আই হচ্ছে ইনপুট, ও হচ্ছে আউটপুট। তার মানে বুঝতে পেরেছো এসটিডিও কোত্থেকে এসেছে। ওকে, আমরা মেইন দিয়ে শুরু করি। তারপর আমরা কি করব? সেকেন্ড ব্র্যাকেট দিব। তো আমরা প্রোগ্রামটা যদি সেভ করে নেই তাহলে আমরা অনেক অ্যাডভান্টেজ পাবো। তো আমরা যদি ফাইলটা সেভ করে নিতে চাই, সেভ করে নিতে পারলে বেটার। ধরো আমি একটা নাম দিলাম untitled 1 2 এখানে যেভাবে দেওয়া ছিল এবং 1 2 3 দিয়ে রাখলাম একটা। ও আচ্ছা এই নামও দেওয়া আছে মনে হয়। আচ্ছা। তো এই যেকোনো একটা তুমি নাম দিতে পারো। নাম দিয়ে কোনো সমস্যা না। নাম তুমি দিবা। দেওয়ার পর এখানে সি সিলেক্ট করা আছে। সি সিলেক্ট না করা থাকলে আমি সি সিলেক্ট করে দিতাম। সেভ করে দিলে হয়ে যাবে কি? এই যে আমার এখানে এই যে আমি ধরো সেকেন্ড ব্র্যাকেট ধরো দিব। কথার কথা আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব। তো দেওয়ার সাথে সি প্রোগ্রামের সেকেন্ড ব্র্যাকেট গুলো যেভাবে থাকে দেখো ডান দিকে সরে গেছে। ফাইলটা সেভ করলে অটোমেটিক এমন হয়ে যাবে আমাদের জন্য এটা সুবিধা। তো আমি হচ্ছে যেকোনো একটা লেখা প্রিন্ট করতে চাচ্ছি। মানে এখানে কোনো ভেরিয়েবল নাই। জাস্ট একটা লেখা প্রিন্ট করতে চাচ্ছি। যে ১ম যে সি প্রোগ্রামটা ছিল পৃথিবীতে ১ম যে সি প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে জাস্ট একটা নরমাল লেখা প্রিন্ট করা হয়েছিল। হ্যালো ওয়ার্ল্ড। মানে পৃথিবীকে আমরা বলছি হ্যালো ওয়ার্ল্ড। আ তো আমরা জানি যে printf এমন একটা ফাংশন, printf এমন একটা ফাংশন যেটার কাজ হচ্ছে যেকোনো লেখাকে প্রিন্ট করে দিবে। printf এর মধ্যে তুমি যা লিখবা সেটাই কি প্রিন্ট হবে। তো printf এমন একটা ফাংশন যেটা হচ্ছে প্রিন্ট করে। তো printf ফাংশনটার মধ্যে যখন আমরা কিছু লিখলাম তখন এটা একটা স্টেটমেন্ট হয়ে গেছে। এই যে সেমিকোলনটা হচ্ছে এই শুরু থেকে শেষ পর্যন্ত একটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে হচ্ছে যেখানে একটা লাইন শেষ হয়। স্টেটমেন্ট মানে হচ্ছে যেখানে একটা লাইন শেষ হয়
তো আমাদের এখানে একটা লাইন শেষ হয়েছে, তাহলে আমরা বলতে পারছি এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। তো আমরা স্টেটমেন্টটা কিভাবে পেয়েছি? আমরা হচ্ছে এই যে ফাংশন গুলো থেকে স্টেটমেন্টটা পেয়েছি। তো ধরো এটা হচ্ছে একটা যেকোনো লেখা। আমি এখানে তুমি তুমি এখানে যেকোনো লেখা কি করতে পারতা? যেকোনো একটা লেখা হচ্ছে এখানে লিখতে পারতা। তো আমি বিল্ড করব। ধরো আমি এখানে সেমিকোলনের ভুল করেছি। আমি ইচ্ছা করে ভুল করলাম সেমিকোলন। আমি এটাকে বিল্ড করলাম। তো বিল্ড করলে দেখা যাবে যে এখানে একটা লাল কালারের দাগ দিয়েছে। মানে এখানে একটা ভুল আছে। মানে ভুল একটা হয়েছে। সে পুরোপুরিভাবে ধরতে পারছে না। কিন্তু তার ধারণা যে এই সেকেন্ড ব্র্যাকেটের আগে একটা ভুল হইতে পারে বা এই সেকেন্ড ব্র্যাকেটের এখানে একটা ভুল থাকতে পারে। তো সেকেন্ড ব্র্যাকেটে যেহেতু কোনো ভুল নাই, তার আগে আমরা দেখতেছি যে এখানে কি আছে? এখানে আমরা সেমিকোলন দেই নাই। যদি এটা দেই, তারপর যদি বিল্ড করি তাহলে সে আর ভুলটা দেখাবে না আমাদেরকে। তো এখন আমরা এটা কি করব? বিল্ড করার হয়ে গেছে। এখন আমরা রান করব। তাহলে আমরা রানে ক্লিক করব। তো রানে ক্লিক করলে আমাদের একটা উইন্ডো আসবে। উইন্ডোর মধ্যে কি লেখা থাকবে? হ্যালো ওয়ার্ল্ড লেখা থাকবে। এটাই থাকার কথা। কারণ আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি। তাহলে দেখো আমাদের এখানে যে আউটপুটটা দেখতে পাচ্ছি, এই আউটপুটে সবার উপরে কি এসেছে দেখো? হ্যালো ওয়ার্ল্ড এসেছে। অর্থাৎ এইখানে কি আসছে? হ্যালো ওয়ার্ল্ড। তো এই যে হ্যালো ওয়ার্ল্ড আসলো, তো এই হ্যালো ওয়ার্ল্ড আমরা এখানে দেখতে পেলাম। তার মানে প্রিন্টএফ এর মধ্যে আমরা যেকোনো জিনিস আমরা যাই প্রিন্ট করতে চাই না কেন সেটা লিখলেই অটোমেটিক সেটা প্রিন্ট হয়ে যাবে। তো প্রিন্টএফ এর কাজটা আমরা গতদিনও করেছি। আজকে জাস্ট আরেকবার তোমাদেরকে মনে করাই দিলাম। তো এখন আমরা ধরো অন্য কোনো একটা প্রোগ্রাম করব। আমরা হচ্ছে আ লাস্ট দিন করেছিলাম ২ টি সংখ্যার যোগফল নির্ণয়। আজকে আমরা করব ২ টি সংখ্যার গড় নির্ণয়। আমরা আজকে করব ২ টি সংখ্যার গড় নির্ণয়ের সি প্রোগ্রাম। ২ টি সংখ্যার গড় নির্ণয়ের সি প্রোগ্রাম অবশ্যই তোমরা প্রশ্ন লিখে নিবা সাথে, সাথে। আর যদি লিখতে সমস্যা হয় তাহলে পরে যখন ক্লাসটা দেখবা তখন হচ্ছে এটা লিখে নিবা। মানে সুন্দর করে খাতায় নোট করে নিবা যেন পরবর্তীতে সি প্রোগ্রামের জন্য কারো পিছনে দৌড়াইতে না হয়। ঠিক আছে? তো আমরা এখন কি করব? যে ২ টি সংখ্যার গড় নির্ণয়ের সি প্রোগ্রাম করব। গড় নির্ণয়। তো গড় নির্ণয় করার জন্য আমার ১ম এ ২ টা সংখ্যা কি ধরনের সংখ্যা সেটা আগে বলে দিতে হবে। তো আমরা ফার্স্ট এ বলে দিব যে আমরা যে ২ টা সংখ্যা নিতে চাচ্ছি সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। অথবা তুমি চাইলে কি দিতে পারো? ফ্লটও দিতে পারো। তো এখানে একটা বিষয় আছে যেটা নিয়ে আমি এখন কথা বলব সেটা হচ্ছে তুমি যদি বলে দাও পূর্ণ সংখ্যা তাহলে তো শুধু পূর্ণ সংখ্যা নিতে পারবে। দশমিক সংখ্যা নিতে পারবে না। কিন্তু তুমি যদি পূর্ণ সংখ্যা না বলে দশমিক সংখ্যা বলে দাও, তাহলে তুমি পূর্ণ সংখ্যা নিতে পারবা। যেমন ধরো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো তুমি বলে দিলা যে আমার প্রোগ্রামে আমি যে ২ টা ভেরিয়েবল নিবো, একটা হচ্ছে A নিবো আরেকটা হচ্ছে B নিবো। তো A আর B আমি যেগুলো নিবো এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা হলে তুমি এর মান যেকোনো একটা পূর্ণ সংখ্যা নিতে পারবা। হতে পারে ৪ বা ৫ বা ৬ বা ৭ এমন কিছু একটা নিতে পারবা। আবার B এর মান তুমি যেহেতু পূর্ণ সংখ্যা বলেছো তার মানে এরকম যেকোনো ধরো ৪, ৫, ৭, ৮ তোমার ইচ্ছামত যেকোনো তুমি সংখ্যা নিতে পারবা। এখন আমি যদি আগে থেকে বলে দেই যে আমি হচ্ছে A আর B এর মান পূর্ণ সংখ্যা না, আমি হচ্ছে দশমিক সংখ্যা নিবো। আমি বলে দিলাম আগে থেকে যে আমি হচ্ছে A আর B দশমিক সংখ্যা নিতে চাই। দশমিক সংখ্যা নিলে লাভটা কি? তুমি দশমিক নিতে পারবা। মনে করো 5.5 ঠিক আছে? অথবা মনে করো হচ্ছে 6.78 এরকম তুমি সংখ্যাগুলো নিতে পারবা। আবার চাইলে তুমি এখানে পূর্ণ সংখ্যা নিতে পারবা। ধরো তুমি ৫ নিলা, শুধু ৫ নিতে পারবা। ৫ নিলে আমাদের এই প্রোগ্রাম এটাকে কিভাবে ধরবে? 5.0 ধরবে। কারণ আমরা তো বলে দিয়েছি এটা দশমিক সংখ্যা। যখন তুমি ৫ লিখবা তখন সেটাকে 5.0 আকারে ধরে নিবে। অথবা যখন সে ফলাফল দিবে, ধরো রেজাল্ট আসছে ধরো রেজাল্ট আসছে হচ্ছে ১০ সে রেজাল্ট দিবে 10.0 আমরা জানি দশমিকের পর একটা 0 আসলে কোনো অসুবিধা নাই। তো এইজন্য যদি পরীক্ষায় আমাদের প্রশ্নে পূর্ণ সংখ্যা বলা না থাকে তাহলে আমরা দশমিক দিয়েই করব এটা হচ্ছে বেটার। আর যদি পরীক্ষায় বলে দেয় যে পূর্ণ সংখ্যা তাহলে আমরা কি করব? পূর্ণ সংখ্যা দিয়েই করব। তো আমাদের এখানে কিছু বলা নাই। আমাদের বলা আছে ২ টি সংখ্যার গড় নির্ণয়ের সি প্রোগ্রাম করো। আমাদের প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে প্রশ্নটা হচ্ছে ২ টি সংখ্যার গড় নির্ণয়ের সি প্রোগ্রাম। এখন দেখো ২ টি সংখ্যার গড় যখন বের করতে যাব, গড় বের করার সূত্র কি? গড় বের করার সূত্র হচ্ছে a প্লাস b বাই 2। গড় মানে হচ্ছে যতগুলো সংখ্যা আছে সবগুলো যোগ করে কয়টা সংখ্যা সেটা দিয়ে ভাগ করতে হবে, তাই তো? এখন আমরা জানি গড় করতে গেলে দশমিক চলে আসার একটা সম্ভাবনা আছে। গড় করতে গেলে দশমিক চলে আসার সম্ভাবনা আছে। কেন চলে আসে? সম্ভাবনা আছে এইজন্য যে গড় করতে গেলে আমি ভাগ করছি কোন একটা সংখ্যাকে। ২ দিয়ে ভাগ করছি। এখন কেউ যদি মনে করো ইনপুট নেয় ৫ আর ৬। এখন ৫ আর ৬ এর গড় কত হবে? ৫ যোগ ৬ ভাগ ২। ৫ আর ৬ যোগ করলে হয় ১১। ১১ কে ২ দিয়ে ভাগ করলে হয় ৫.৫। ধরো আমি খুব সাহস করে বললাম যে আমার এখানে সব পূর্ণ সংখ্যা হবে। কিন্তু যদি তোমার রেজাল্ট দশমিক আসে তাহলে কিন্তু আমাকে রেজাল্ট দেখাবে না। এইজন্য যেখানে দশমিক আসার সম্ভাবনা থাকবে, সেখানে আমরা ইন্টিজার না নিয়ে ফ্লট নিবো। ফ্লট নিলে আমাদের লাভটা কি? আমরা দশমিকও নিতে পারবো, পূর্ণ সংখ্যাও নিতে পারবো। যদি আমার রেজাল্ট
দশমিকও নাও আসে, পূর্ণ সংখ্যাও আসে, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু পূর্ণ সংখ্যা নিলে আমি দশমিকের রেজাল্ট দেখাইতে পারবো না। এইজন্য দশমিক দিয়ে শুরু করা বেটার, যখন তোমাকে উল্লেখ করবে না যে এটা পূর্ণ সংখ্যা। আর যেখানে পূর্ণ সংখ্যা হবে সেখানে তো তুমি পূর্ণ সংখ্যা দিবাই। তো আমি বলে দিলাম যে আমি যেই ২ টা সংখ্যা নিতে চাচ্ছি সেই ২ টা সংখ্যার নাম হচ্ছে A আর B। ২ টা সংখ্যা নিতে চাচ্ছি A আর B। আর একটা ভেরিয়েবল নিতে চাচ্ছি এভারেজ। তুমি এভারেজটাকে সংক্ষেপে AVG লিখতে পারো, আবার চাইলে পুরো এভারেজও লিখতে পারো। তো আমি শর্ট করে লিখলাম, পরীক্ষাতেও তুমি AVG লিখতে পারবা। AVG মানে হচ্ছে গড়। এখন আমি ১ম এ বলে দিলাম যে আমার প্রোগ্রামে কোন ধরনের ভেরিয়েবল আমি ইউজ করতে পারি। আমি বললাম আমার এখানে A, B আর AVG ৩ টা ভেরিয়েবল ইউজ হবে, যেগুলো দশমিক হতে পারে। তো দশমিক হলে পূর্ণ সংখ্যা হতে পারবে। দশমিক বলে পূর্ণ সংখ্যা নিতে পারবা, এটা দোষের কিছু না। কিন্তু পূর্ণ সংখ্যা বলে তুমি দশমিক নিতে পারবা না। আচ্ছা শেষ। এখন আমার কাজ কি? আমার হচ্ছে সংখ্যা ২ টা ইনপুট নিতে হবে। কারণ আমি এমন একটা সফটওয়্যার বানাবো, যেই সফটওয়্যারে যে সফটওয়্যারে মানুষ হচ্ছে সংখ্যা ইনপুট দিতে পারবে। ওই সংখ্যা ইনপুট দিলে সেখান থেকে তারা গড় বের করে ফেলবে। তো ইনপুট দেওয়ার জন্য আমরা ফার্স্ট এ বলে দিব এন্টার দ্য 2 নাম্বারস। আমরা বলে দিলাম এন্টার দ্য 2 নাম্বারস, অর্থাৎ তুমি যে ২ টা সংখ্যার গড় বের করতে চাও, সেই ২ টা সংখ্যার তুমি কি করবা? নাম্বার এন্টার করবা। সেই ২ টা সংখ্যা তুমি এন্টার করবা। আমি বলে দিলাম এন্টার দ্য 2 নাম্বারস। এখানে কোলনটা এমনি দিতে পারি, নাও দিতে পারি। আবার তুমি হাইফেন দিতে পারো। জাস্ট বোঝানোর জন্য যে তুমি এরপরে কিছু একটা লিখো। আমি বললাম এন্টার দ্য 2 নাম্বারস। বলার পর এখন আমি ইনপুট নিবো। ইনপুট নেওয়ার জন্য আমরা জানি scanf লিখতে হয়। scanf দিয়ে কি করতে হয়? scanf দিয়ে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর হচ্ছে দেখতে হবে আমাদের এখানে পূর্ণ সংখ্যা, মানে সরি, আমার এখানে সংখ্যা কয়টা আছে? আমার এখানে সংখ্যা আছে ২ টা। একটা হচ্ছে A আর B। এখন ২ টার জন্য ২ টা %f নিতে হবে। f কেন? তোমাদের মনে প্রশ্ন আসছে, তাহলে f কেন? আমরা তো গতদিন %d নিয়েছিলাম। আমরা %d নেই ইন্টিজার সংখ্যার জন্য। আর আমরা %f নেই ফ্লোটিং পয়েন্টের জন্য। তোমাদের গত ক্লাসে যে ভিডিওটা আমি দেখতে দিয়েছি গত ক্লাসের পরে, ওই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। না হলে কিন্তু তোমাদের মনে এই প্রশ্নগুলো থেকে যাবে। এজন্য আমি আবারও বলছি, যারা হচ্ছে পরে জয়েন করেছে তাদের জন্য, যারা গত ক্লাসের ভিডিওটা দেখো নাই, মানে গত ক্লাসের পরে যে ভিডিওটা পাঠিয়েছি ১ ঘন্টা ৫ মিনিটের একটা ভিডিও, যেটাতে বলেছিলাম বেসিক সি প্রোগ্রামের বেসিক গুলো আছে ওখানে। সেই ক্লাসটা তোমাকে অবশ্যই ভালো করে দেখে নোট করে নিতে হবে। আচ্ছা, তো এখানে আমরা ২ টা সংখ্যা নিলাম। একটা হচ্ছে %f a আর একটা হচ্ছে %f b। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে ২ টা সংখ্যা ইনপুট নিলাম আমরা, এই ২ টা সংখ্যা ইনপুট নেওয়ার পরে আমরা যেটা করব আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে আ কি করব? যেই ২ টা সংখ্যা আমরা নিয়েছি, সেই ২ টা সংখ্যার গড় বের করব। যে ২ টা সংখ্যা নিয়েছি সেই ২ টা সংখ্যার কি করব? গড় বের করব। অর্থাৎ আমাদের এইখানে যে scanf করেছি ২ টা সংখ্যা, সেই ২ টা সংখ্যার গড় বের করার জন্য যে সূত্রটা, সেটা হচ্ছে এভারেজ সমান, আমরা জানি গড় বের করার সূত্র কি? সংখ্যা ২ টা যোগ করে ২ দিয়ে ভাগ করতে হয়। তো সংখ্যা ২ টা যোগ করলাম a প্লাস b। গড় বের করার সূত্র কি? সংখ্যা ২ টা যোগ করে ২ দিয়ে ভাগ করতে হয়। তো ভাগ চিহ্নটা কিরকম ছিল? আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট করার সময় করেছিলাম যে ভাগ চিহ্নটা, সি প্রোগ্রামে ভাগ চিহ্নটা এভাবেই থাকে। আমাদের কিবোর্ড গুলোতে বা হচ্ছে আমাদের কিবোর্ডে মানে যত ভাগ চিহ্ন আছে সব কিন্তু এভাবেই দেওয়া আছে। কারণ মোবাইলেও দেখবা ভাগ চিহ্ন এভাবে দেওয়া আছে। তো এই যে এভারেজ করলাম ২ টা সংখ্যা হয়ে গেল এভিজি সমান a প্লাস b বাই 2। এখন আমরা গড় বের করে ফেললাম। এখন আমার কাজটা হবে প্রিন্ট করা। কাকে আমি প্রিন্ট করব? আমি প্রিন্ট করব হচ্ছে আমি যে গড়টা বের করেছি, অর্থাৎ যে এভারেজটা বের করেছি, আমি সেই এভারেজটাকে প্রিন্ট করব। আমি যে স্যার এভারেজটা বের করেছি, বলো? এভিজি। ও ভি, আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ। বিটা ভিটা বি হয়ে গেছে। আচ্ছা, প্রিন্টএফ এ গিয়ে আমরা কি করব? এই যে আমি যে ভুলটা করলাম, আমি যে এখানে এবিজি দিয়েছিলাম, আমার এই প্রোগ্রাম কিন্তু রান করত না। কেন করত না? কারণ আমি ভেরিয়েবল আগে থেকে বলেছি যে এভিজি হচ্ছে ভেরিয়েবলের নাম। কিন্তু এখানে হচ্ছে ভেরিয়েবল চেঞ্জ হয়ে গেছে। ধরো আমি এখানে এভিজি দিয়েছি, এখানেও এভিজি দিয়েছি। এখানে মনে করো এভিজিটা দিয়েছি বড় হাতের, হ্যাঁ? এখানে দিয়েছি এভিজিটা বড় হাতের। আর এখানে মনে করো এভিজি দিয়েছি ছোট হাতের। তাতেও কিন্তু চলতো না। কারণ সি প্রোগ্রাম হচ্ছে কেস সেনসিটিভ। মানে এখানে হচ্ছে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষরের মধ্যে রাত দিন পার্থক্য। এইজন্য যখন তুমি ভেরিয়েবল একটা ছোট হাতের বলবা, ১ম ক্ষেত্রে ছোট হাতের বললে, পরে ওটাকে ছোট হাতেরই বলতে হবে। অর্থাৎ সবসময় খেয়াল রাখতে হবে যে তোমার ভেরিয়েবলটা আগের মতো মিল আছে কিনা। এখন প্রিন্টএফ এ আমি কাকে প্রিন্ট করব? আমি প্রিন্ট করব হচ্ছে এভারেজ কে। তো প্রিন্ট করার নিয়মটা কি? কমা দিয়ে যাকে আমি প্রিন্ট করব সেটা লিখতে হয়। আমি প্রিন্ট করতে চাচ্ছি এভারেজ কে, তাই আমি লিখলাম কমা এভারেজ। এখন আমার এভারেজ সংখ্যাটা কোন ধরনের সংখ্যা? এটা হচ্ছে %f ধরনের, অর্থাৎ ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তাই আমাকে প্রিন্টএফ এর মধ্যে এটার স্পেসিফায়ার ঠিক করে দিতে হবে। এটা কোন ধরনের? এটা হচ্ছে %f টাইপের স্পেসিফায়ার। এখন তুমি যদি এখানে কোনো কথাবার্তা লিখতে চাও, ধরো লিখতে চাও দ্য এভারেজ ইজ, মানে যেকোনো একটা কথা তুমি তোমার ইচ্ছামত দ্য এভারেজ ইজ বা দ্য রেজাল্ট ইজ,
এরকম করে তুমি যে কোনো কথা, আমরা জানি প্রিন্টএফ এর মধ্যে যে কোনো কথাবার্তা লেখা যায়। জাস্ট আমি একটা কথা লিখে দিলাম যে দ্য এভারেজ ইজ, তার মানে এই কথাটার পরে হচ্ছে আউটপুটটা আসবে, তো দেখতে এটা ভালো লাগবে। আমি প্রিন্টএফ এর পরে সেমিকোলন দিয়ে নেই, তো একটা সেমিকোলন দিয়ে ফেললাম, তারপর রিটার্ন জিরো দিলেও চলে, না দিলেও চলে। তো ভালো প্রোগ্রামারের বৈশিষ্ট্য হচ্ছে সে রিটার্ন জিরো ইউজ করে। তো দিয়ে দিলাম আমার রিটার্ন জিরো। আমরা যদি এটাকে বিল্ড করি তাহলে আমাদের এখানে প্রোগ্রামে ভুল থাকলে সেই ভুলটা হচ্ছে আমাদেরকে দেখাবে। তো আমরা বিল্ড করে ফেললাম, এখন আমরা কি করবো, এটাকে রান করব। বিল্ড করার পরে এটা আমরা রান করব, রান করলে অবশ্যই আমাদের সামনে একটা উইন্ডো আসবে এবং উইন্ডোতে লেখা থাকবে এন্টার দ্য ট্রু নাম্বারস, কারণ আমি শুরুতে লিখেছিলাম প্রিন্টএফে এন্টার দ্য ট্রু নাম্বারস, তার মানে আমাদের এখানেও দেখাবে এন্টার দ্য ট্রু নাম্বারস। তো এই যে এন্টার দ্য ট্রু নাম্বারস দেখালো আমাকে, তো এন্টার দ্য টু নাম্বারস দেখানোর যে দেখালো, এটা হচ্ছে আমি কি করবো এখন, আমি হচ্ছে এখানে দুইটা সংখ্যা ইনপুট নিব, মানে দুইটা সংখ্যা এন্টার করব। সেটা কি কি, ধরো তোমার ইচ্ছা, তুমি লিখলা 12, একটা নিলে 12, আরেকটা নিবো হচ্ছে আমি মনে করো 26, আমার ইচ্ছা মতো আমি দুইটা সংখ্যা নিলাম। তো দুইটা সংখ্যা জোড় সংখ্যার গড় আমরা বের করছি, এখানে দুইটা জোড় সংখ্যা নিয়েছি। জোড় সংখ্যার গড় বের করলে, মানে গড় বের করলে কি হবে, একটা পূর্ণ সংখ্যা আসবে, কারণ জোড় সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি হবে না, কি হবে না, কখনোই বিজোড় সংখ্যা আসবে না। তো সরি, মানে কখনোই হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম, কি বলতে চাচ্ছিলাম যেন, মানে দশমিক সংখ্যা আসবে না আরকি, মানে 1 পয়েন্ট সামথিং বা এত পয়েন্ট সামথিং দশমিক আসবে না। সবসময় একটা পূর্ণ সংখ্যা আসবে। তো দেখো, তো এখানে 26 আর 12 দুইটাকে যোগ করলে কত হয়? 26 আর 12 কে যোগ করলে হয় 38। 38 কে 2 দিয়ে ভাগ করলে হয় 19। তো আমি যেহেতু আগে থেকে বলেছি যে আমার এখানে ফ্লট আসতে পারে, তাই হচ্ছে 19.0000 এসেছে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এখানে যদি আমরা কেন তাহলে পূর্ণ সংখ্যা নিলাম, মানে আমরা পূর্ণ সংখ্যা না নিয়ে কেন দশমিক সংখ্যা বললাম? এখন আমি যেখানে পূর্ণ সংখ্যা দিলাম, এখন সবসময় যে পূর্ণ সংখ্যা আসবে তার তো কোনো গ্যারান্টি নেই। দশমিক সংখ্যার রেজাল্ট চলে আসতে পারে। ধরো আমরা এখন দেখব যে যদি দশমিক সংখ্যা চলে আসে তাহলে কি হবে? ধরো আমি এটাকে আবার রান করাবো। এটাকে আমি আবার যদি রান করাই, আমি এটাকে আবার যদি রান করাই, রান করানোর পরে যদি অ্যান্সারটা দশমিকে আসে, মনে করো আমি দুটো সংখ্যা নিলাম, একটা হচ্ছে 11, আরেকটা হচ্ছে মনে করো 14, দুইটা সংখ্যা নিলাম। এখন এটার আমি গড় বের করব। এখন দেখো তো গড়টা কত আসছে? 12.5। এখন আমরা এমন একটা প্রোগ্রাম বানালাম যেখানে দশমিক সংখ্যাও রেজাল্ট আসতে পারবে, পূর্ণ সংখ্যাও রেজাল্ট আসতে পারবে। আমি ইনপুটে চাইলে দশমিক সংখ্যা নিতে পারবো, ইনপুটে চাইলে পূর্ণ সংখ্যা নিতে পারবো। আমি যেমন এখানে 11 আর 14 নিয়েছি, আমি চাইলে 11.5 নিতে পারতাম। এইজন্য আমি আগে থেকে ফ্লোট বলেছি যে যেহেতু আমার প্রশ্নে উল্লেখ করা নাই এটা কি দশমিক না পূর্ণ সংখ্যা, তাই আমি হচ্ছে বুদ্ধি খাটিয়ে কি করেছি, আমি দশমিক সংখ্যা নিয়েছি, কারণ দশমিক হলে পূর্ণ সংখ্যাটা এপ্লাই করা যায়, তাই হচ্ছে আমরা দশমিক নিয়েছি। তো আমরা এটাকে বিল্ড করে দেখবো যে দশমিক সংখ্যার ক্ষেত্রে এটা আমাদের কাজ করে কিনা। তো আমরা যেহেতু প্রোগ্রামিং নতুন শিখছি, তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাসায় বেশি বেশি করে প্রোগ্রাম রান করাতে হবে। তোমার ইচ্ছা মতো তুমি বিভিন্ন সংখ্যা চেঞ্জ করে দেখবা, তাহলে তুমি প্রোগ্রামটা আমার থেকে ভালো শিখতে পারবা। ঠিক আছে? তো আমি হচ্ছে এখানে মনে করো আমি 15 নিলাম, আরেকটা হচ্ছে 17 পয়েন্ট বা 18.56 নিলাম, দুইটা সংখ্যা নিলাম, একটা হচ্ছে 15, আরেকটা নিলাম 18.56। তো দেখো এটা কিন্তু আমার অ্যান্সার বের করে দিয়েছি যে গড় হচ্ছে 17.77999। তো দেখো তাহলে আমাদের প্রোগ্রামটা পূর্ণ সংখ্যা নিয়েও কাজ করতে পারছে, দশমিক সংখ্যা নিয়েও কাজ করতে পারছে, তার মানে আমরা সাকসেসফুলি প্রোগ্রামটা রান করতে পেরেছি। তো এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যদি আমি এখানে বলতাম যে 3টি সংখ্যার গড় নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো, তাহলে তোমরা কি করতে? আমি একজনকে প্রশ্ন করবো, সে উত্তর দিবা। প্রশ্ন হচ্ছে 3টি সংখ্যার গড় নির্ণয়ের সি প্রোগ্রাম। আমরা কিন্তু অ্যালগরিদম ফ্লোচার্ট সবাই এগুলো পড়েছি। এখন তোমাদের একজনকে আমি জিজ্ঞেস করবো, তাকে উত্তর দিতে হবে। আমি জিজ্ঞেস করবো হচ্ছে, সীমা কোথায়? সীমা আসছে কি? হ্যাঁ সীমা, তোমাকে আমি প্রশ্ন করবো। সীমা জি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ। জি স্যার, শুনতে আমাদের পাচ্ছি। ওকে, আমাদের প্রশ্ন হচ্ছে আমরা 3টি সংখ্যার গড় বের করবো। এখানে করেছিলাম 2টি সংখ্যার গড়। যদি আমরা জি, 3টি সংখ্যার গড় বের করতে যাই তাহলে আমাদের চেঞ্জটা কোথায় হবে এখানে? সেখানে ফ্লোট এ বি এবং সি একটা ধরতে হবে। আচ্ছা, ভেরি গুড, একটু ওয়েট করো, আমি তোমার সাথে একটু আগাই। ওকে, এবিসি, তারপরে এন্টার দ্য থ্রি নাম্বারস, এভারেজ, তাই তো? হ্যাঁ, ইনটু দ্য থ্রি নাম্বার। জি, আচ্ছা, টিএইচ আর ডাবল থ্রি নাম্বারস। তারপর যে হচ্ছে আমরা স্কানে, তিনটা সংখ্যা, এখানে হ্যাঁ, হচ্ছে আমরা পার্সেন্ট এফ দিব, তাই তো? দিয়ে এবিসি নিব। জি, আচ্ছা, আমরা কি অ্যাড্রেস, চাইলে এই জি। এ বি সি তিনটাকে আলাদা লাইনে নিতে পারতাম? ধরো পার্সেন্ট এফ কমা এন্ড এ, তারপর আবার আলাদা করে স্ক্যান এফ কমা এন বি, তারপর হচ্ছে আবার স্ক্যান এফ দিয়ে এন্ড সি, এভাবে কি নিতে পারতাম? স্কানে, হ্যাঁ, নিতে না, পারতাম। আমরা হচ্ছে স্ক্যান এফ দিয়ে আমরা চাইলে, আমরা যদি চাইতাম যে আমরা এখানে এই তিনটা হচ্ছে ইনপুট আলাদা আলাদা নিব, সেটাও নিতে পারতাম। আমি দেখাই দেবো একটু পরে। তাহলে এভারেজটা কি হবে? a প্লাস বি প্লাস সি বাই থ্রি। হ্যাঁ, থ্যাংক ইউ সীমা। আমাদের এভারেজটা কি হবে?
a প্লাস বি প্লাস সি বাই থ্রি কেন? কারণ সংখ্যা হচ্ছে তিনটা, তো তিনটা সংখ্যার গড় বের করার জন্য আমরা তিনটা সংখ্যার যোগফল বের করে তাকে 3 দিয়ে ভাগ করব, করলে তিনটা সংখ্যার গড় বের হয়ে যাবে। আর বাকি সবকিছু তো একই রকম। তো পরীক্ষায় তিনটা সংখ্যার গড় আসতে পারে, এটা হচ্ছে প্রশ্ন সহজ করলে বোর্ড পরীক্ষায় এটা দেয়, এই ধরনের প্রশ্ন দিতে পারে। এটাকে আমি বিল্ড করব, বিল্ড করার পরে আমরা কি করবো, এটাকে রান করাবো। তো রান করানোর পরে দেখা যাবে কি আমরা তিনটা সংখ্যা ইনপুট নিতে পারছি। তো আমি তোমাদেরকে একটু শেয়ার করছি আউটপুটের স্ক্রিনটা। তো এখানে হচ্ছে তোমার লেখা এসেছে এন্টার দ্য থ্রি নাম্বারস। তো আমি দিলাম, মনে করো একটা সংখ্যা হচ্ছে দিলাম 45, আরেকটা সংখ্যা দিলাম মনে করো 65.5, আরেকটা দিলাম মনে করো 81.4 বা কিছু একটা দিলাম। ৩ টা সংখ্যা দিলাম, দেওয়ার পর হচ্ছে সে কি করলো, ৩ টা সংখ্যার গড় বের করে দিল। আমি এখানে লিখেছি দ্য এভারেজ ইজ এত, লিখতে পারতাম দ্য এভারেজ অফ থ্রি নাম্বারস ইজ এত। আমি লিখতে পারতাম দ্য এভারেজ অফ থ্রি নাম্বারস ইজ এত, এভাবে কিন্তু লিখতে পারতাম। তো এই যে আমি এখানে লিখলাম দ্য এভারেজ ইজ এত, তো এই যে আমি কথাটা লিখলাম এটা কিন্তু প্রিন্টএফ এর মধ্যে আমি আমার ইচ্ছা মতো এরকম যে কোনো লেখা লিখতে পারি। তবে তুমি চাইলে কিন্তু হচ্ছে এখানে আমি যেটা বলছিলাম শুরুতে, যে স্ক্যানএফটা আমরা যে নিয়েছি, এটা হচ্ছে আমরা চাইলে ৩ টা লাইনে আলাদা করে নিতে পারতাম। মনে করো হচ্ছে আমি এই স্ক্যানএফটাকে আমি ৩ লাইনে নিব, ৩ বারে। আমি হচ্ছে এটাকে ৩ বারে নিব। আচ্ছা, ধরো আমি আগে দেখাচ্ছি। ধরো আমি ফার্স্টে আমি নিব হচ্ছে প্রথম সংখ্যাটা। আমি বলব এন্টার দ্য ফার্স্ট নাম্বার। জাস্ট এটা দেখাচ্ছি। পরীক্ষায় আমরা এভাবে করব না। এভাবে করলে অনেক টাইম লাগবে। কিন্তু আমরা শিখে রাখছি যে এভাবেও করা যাইতে পারে। আমরা লিখব হচ্ছে এন্টার দ্য ফার্স্ট নাম্বার, লিখে আমরা শুধু প্রথম সংখ্যাটা ইনপুট নিতে পারি। জাস্ট শিখার জন্য তোমরা শিখে রাখতে পারো। আমরা চাইলে এভাবে করতে পারি। মানে আমি ১ম এ বললাম এন্টার দ্য ফার্স্ট নাম্বার, শুধু প্রথম সংখ্যাটা ইনপুট নাও। সে প্রথম সংখ্যা ইনপুট নিবে। আর বি আর সি আমার লাগবে না। আমি এটা কেটে দিচ্ছি। আবার দ্বিতীয়বার আমি বললাম এন্টার দ্য সেকেন্ড নাম্বার। ঠিক আছে? এন্টার দ্য সেকেন্ড নাম্বার। এখানে গিয়ে আমি তাকে বলব তুমি ২ নাম্বার সংখ্যাটা ইনপুট নাও। তখন আমি এই পার্সেন্ট এফ একটা দিব। বাদ দিব হচ্ছে কাকে? এ আর সি কে। কারণ আমি এখন বি নিচ্ছি। আমি বাদ দিব হচ্ছে এ আর সি কে। তারপর হচ্ছে আমি কি করব? আমি হচ্ছে সর্বশেষ আবার যদি আরেকটা লাইন নেই, যেখানে হচ্ছে আমরা কি করব? আমি লিখব এন্টার দ্য থার্ড নাম্বার। মানে এভাবে করা যাবে, কিন্তু আমরা পরীক্ষায় এভাবে করব না। এভাবে করতে গেলে আমাদের টাইম লাগবে। আমরা হচ্ছে এখানে গিয়ে আ শুধু সি টাকে হচ্ছে আমরা নিব। আর এ আর বি আমরা বাদ দিয়ে দিব। দেখো এইভাবে কিন্তু স্যার করা একটা সম্ভব। প্রশ্ন করতে চাচ্ছিলাম। সিওর, সিওর। স্যার এখানে যেমন স্ক্যানএফ লেখার পর পার্সেন্টেজ এফ দিতে হয় না? যদি আমি হুম। প্রত্যেকটা পার্সেন্ট এফ এর মাঝখানে যদি কমা দিই তাহলে কি স্যার এটা কি হবে না? না, না, না। প্রোগ্রাম চলবে না। কারণ এটা হচ্ছে তোমার সি প্রোগ্রামের ব্যাকরণ। মানে গ্রামার হচ্ছে যে আমি যে ৩ টা পার্সেন্ট এফ, ৪ টা পার্সেন্ট এফ যাই দিব না কেন, এর মাঝখানে কিছু থাকবে না। এটাই হচ্ছে নিয়ম এখানকার। তো আমাকে ওই নিয়মটা মেনেই করতে হবে। ঠিক আছে? আবার ধরো আমি ওকে স্যার। পরের যে কমাটা ধরো আমি দিলাম না, তাও কিন্তু চলবে না। ঠিক যেভাবে আছে সেভাবে দিতে হবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। সুন্দর প্রশ্ন। আমরা এখন এটাকে যদি স্যার বিল্ড করি, বিল্ড করে যদি আমরা রান করি, হ্যাঁ, বলো। স্যার আমরা তো ২টা ৩টা সংখ্যার করলাম। এই জায়গায় যদি মানে অগণিত সংখ্যা বলে, অগণিত সংখ্যার গড়। আচ্ছা, হ্যাঁ, সুন্দর প্রশ্ন। অগণিত সংখ্যার গড়ও বলতে পারে, কোনো সমস্যা নাই। এই তো আমরা হচ্ছে যখন ওই যে তোমাদের মনে আছে যে আমরা যে হচ্ছে ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলো যোগফল বের করেছিলাম, তোমাদের কি মনে আছে ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল? জি আমরা যে অ্যালগরিদম প্রচার করেছিলাম? আচ্ছা। জি জি। তো তখন কিন্তু আমরা একটা সংখ্যা করে নাই শুধু। এখানে অসংখ্য সংখ্যা, মানে আনলিমিটেড সংখ্যা। তো ওই জিনিসটা হচ্ছে আলাদা একটা টাইপ। যখন আমরা ওই ধরনের প্রশ্নগুলো করব, সলভ করব, তখন তুমি এই জিনিসটা করতে পারবা। ধরো আমরা হচ্ছে তখন যোগফল বের না করে, যোগফল করার পরে আরেকটা স্টেপ আমরা যাবো। আমরা হচ্ছে গড় বের করব। তাহলে যোগফল বের করে যে কয়টা সংখ্যা আমি নিব প্রশ্নে, সেটা দিয়ে ভাগ করে দিলে কিন্তু গড় বের হয়ে যাবে। তোমরা যখন হচ্ছে ওই ১ থেকে ১০০ পর্যন্ত বা ১ থেকে n পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল বের করা শিখবা, সেখানে জাস্ট আরেকটা স্টেপ, মানে এই যে গড়ের কনসেপ্ট আমরা এখন যেটা এপ্লাই করলাম, সেটা এপ্লাই করে দিলেই ওখানে ওই প্রোগ্রাম থেকে তুমি গড় বের করতে পারবা। অনেক সুন্দর প্রশ্ন আছে। থ্যাংক ইউ। আমরা যখন ধারার ধারার যখন প্রোগ্রাম গুলো করবো, তখন তুমি দেখবা সেটা তুমি করতে পারছো। তো আমরা হচ্ছে এটাকে যদি বিল্ড করে রান করি, রান করার পরে কি হবে, ৩ টা সংখ্যা আলাদা করে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকার কথা। মানে আমাদের সিস্টেম অনুযায়ী আমরা যেরকম করেছি, ৩ টা করে সংখ্যা আলাদা করে ইনপুট নিয়ে মানে ব্যবস্থা করার কথা। তো আমি ফার্স্টে মনে করো একটা সংখ্যা দিব হচ্ছে ১২, হ্যাঁ? আরেকটা সংখ্যা মনে করো হচ্ছে দিব ২৫। এই দেখো লেখা লেখা উঠতেছে এন্টার দ্য ফার্স্ট নাম্বার, এন্টার দ্য সেকেন্ড নাম্বার। আমি ঠিক যেভাবে দিয়েছি, প্রোগ্রাম তো আমার হাতে। আমি যেভাবে প্রোগ্রাম করব ঠিক সেভাবেই আমার প্রোগ্রাম আউটপুট দেখাবে। না, প্রোগ্রাম তো আমার কথা শুনবে, তাই তো? এজন্য আমি আমার মতো করে প্রোগ্রাম লিখবো। তো আমি ৩ টা সংখ্যা দিব, তারপর হচ্ছে লেখা উঠবে দ্য এভারেজ ইস এত। তো দেখো এভাবে করে তুমি ৩ টা সংখ্যা আলাদা করে নিতে পারবা। অর্থাৎ এভাবে করেও করা যাবে। তো আমরা আস্তে, আস্তে এই খুঁটিনাটি আরো অনেক কিছু শিখে ফেলবো ইনশাআল্লাহ। তো তোমাদের যখন যে প্রোগ্রামটা করাবো,
তোমাদের কাজ হবে তখন ওই প্রোগ্রামটা করা এবং ওই প্রোগ্রাম নিয়ে একটু নাড়াচাড়া করা যে এটাকে আমি যদি চেঞ্জ করি তাহলে কি কি চেঞ্জ করা যেতে পারে। এটা না করলে কিন্তু তুমি শিখতে পারবে না। ওকে, তো আমি এই কাজটা করলাম, ৩ টা সংখ্যার গড় বের করলাম। এখন আমরা অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে আমরা যে অ্যালগরিদম প্রচারগুলো করেছিলাম সেদিকে একটু যাই আমরা। তো তোমাদের মনে আছে আমরা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল করেছিলাম, বৃত্তের ক্ষেত্রফল করেছিলাম। এরকম করে আমরা অনেক ধরনের প্রোগ্রাম করেছিলাম। তো আমরা এখন ওইদিকে যাবো। আমরা এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। আমরা কি করব? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করব? একটা প্রোগ্রাম লিখব। সবাই একটু খাতার মধ্যে লিখে ফেলো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের মনে আছে সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, যেটা দিয়ে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। তো আমরা ফার্স্টে কি করব? ২ টা সংখ্যা বলে দিব যে আমাদের ২ টা সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। মানে যদি কিছু বলা না থাকে, ধরো তোমার প্রশ্নে যদি কিছু বলা না থাকে তাহলে তুমি পূর্ণ সংখ্যা নিতে পারো। তবে হচ্ছে যেসব ক্ষেত্রফলে দশমিক চলে আসার সম্ভাবনা আছে, মনে করো আমি যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে যাই, যদি আমি দৈর্ঘ্য আর প্রস্থ যদি এখানে পূর্ণ সংখ্যা দেই, যেহেতু আমাদের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আমি যদি পূর্ণ সংখ্যা দেই তাহলে আউটপুট কিন্তু পূর্ণ সংখ্যা দিয়ে আসবে। কারণ ২ টা পূর্ণ সংখ্যা গুণ করলে কখনোই দশমিক সংখ্যা আসে না। কিন্তু সূত্রে যদি আমাদের হাফ থাকতো বা 1/3 থাকতো, তখন কিন্তু রেজাল্টটা দশমিক আসার সম্ভাবনা থাকতো। তো তখন আমরা ওই জিনিসটা মাথায় নিয়ে প্রোগ্রামটা করতাম যে দশমিক আসতে পারে, তার মানে আমার পূর্ণ সংখ্যা নেওয়া ঠিক হবে না। আমি আগে থেকে দশমিক নিয়ে ফেলি, রিস্ক তাহলে কম হবে। তো এরকম প্রোগ্রাম আমরা সামনেই পাবো। বৃত্ত করতে গেলে দেখবো যে দশমিক চলে আসে, তাই আমরা তখন দশমিক দিয়ে করব। তো আমাদের কিন্তু স্যার যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বা ক্ষেত্রফলের জন্য কি করব আমরা? বলো দৈর্ঘ্য বা প্রস্থ যদি স্যার দশমিক নিতে চাও, দৈর্ঘ্য, তাই তো? জি হ্যাঁ, তাতেও কোনো সমস্যা নাই। তুমি যদি দৈর্ঘ্য প্রস্থ দশমিক নিতে চাও তাহলে তো এখানে কি করবা? ইন্টিজার না দিয়ে ফ্লোট দিয়ে শুরু করবা। আমরা প্রথমে পূর্ণ সংখ্যা ধরে করি, তারপর এটাকে আমরা ফ্লোট বানাই দিব। ঠিক আছে? ২ টাই আমরা করে নিচ্ছি। তো ঠিক আছে, আমরা হচ্ছে ফার্স্টে পূর্ণ সংখ্যার জন্য যে আমরা ধরে নিচ্ছি যে আমাদের আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য প্রস্থগুলো দেওয়া থাকবে সেগুলো পূর্ণ সংখ্যায় দেওয়া আছে। মনে করো আমরা এটা ধরে করব। তো ধরে করার জন্য আমরা হচ্ছে ইন্টিজার ধরলাম, পূর্ণ সংখ্যা ধরলাম ফার্স্টে। তো আমরা কি করব? প্রথমে ইনপুট নিব। তো আমি প্রিন্টএফ দিয়ে বলবো, কি বলে দিব যে এন্টার দা, কি বলবো এন্টার করতে? আমি তাকে বলবো যে এন্টার করবো হচ্ছে লেন্থ আর ব্রেডথ বা লেন্থ আর উইডথ, অর্থাৎ আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য আর প্রস্থ, তো সেটা আমি ইনপুট দিতে বলবো। তুমি চাইলে ২ টাকে আলাদা করে ইনপুট নিতে পারো। একবার হচ্ছে তুমি লেন্থ, হ্যাঁ? তুমি ধরো ১ম এ বলতে পারো তুমি হচ্ছে লেন্থ নাও। তারপর তুমি বলতে পারো তুমি হচ্ছে ব্রেডথ নাও। মানে দৈর্ঘ্যকে আমরা ধরছি লেন্থ আর প্রস্থকে বলছি ব্রেডথ। এখন তুমি চাইলে তুমি ২ টাকে আলাদা করে করতে পারো। আবার চাইলে ২ টাকে তুমি এক লাইনে করতে পারো। আমি যদি এখানে বলে দেই এন্টার দা ভ্যালু অফ লেংথ এন্ড ব্রেডথ, তাতেও কিন্তু হবে। তাতে কোনো সমস্যা নাই, তোমার পরীক্ষায় নাম্বার কাটবে না। আবার তুমি চাইলে ২ টাকে আলাদা করে লাইনেও করতে পারবা, তাতেও কোনো সমস্যা নাই। তো আমরা স্ক্যানএফ দিয়ে আমরা কি স্ক্যানএফ দিয়ে আমরা হচ্ছে সংখ্যা ২ টা ইনপুট নিব। তো আমাদের সংখ্যা ২ টা কি আছে? আমাদের সংখ্যা ২ টা আছে হচ্ছে এখানে কি নিব আমরা? A আর B, দৈর্ঘ্য আর প্রস্থ। তুমি চাইলে লেংথ আর ব্রেডথ L আর B ও নিতে পারো বা L আর W নিতে পারো। তো L আর W নেওয়া বেটার। যদি তুমি নিতে পারো তাহলে বেটার, না নিলে কোনো সমস্যা নাই, মার্কস কাটবে না। যদি তুমি এখানে L আর W নিতা তাহলে স্যার জানতো যে তুমি হচ্ছে জানো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে আমরা লেন্থ বলি আর প্রস্থকে উইডথ বলি, মানে W বলি। তো এখানে L আর B অথবা L আর W নেওয়া বেটার। যদি নিতে পারো ভালো, সেজন্য A B নিয়ে করতে পারো যেকোনো প্রোগ্রামের ক্ষেত্রে। তো আমরা স্ক্যানএফ দিয়ে %f দিব কয়বার? %f আমরা দিব না, আমরা d দিব, কারণ আমরা ফার্স্টে বলেছি ইন্টিজার সংখ্যা, তাই এখানে কিন্তু আর %f হবে না। আমার প্রোগ্রামে ফার্স্টে বলেছি যে আমার যে ২ টা সংখ্যা আমি ইনপুট নিচ্ছি সেগুলো ইন্টিজার হবে, তার ফলাফলটাও ইন্টিজার হবে। তো ইন্টিজার হলে আমরা কি করি? %d দেই। কমা দিয়ে আমরা এখন দিব এন্ড আমি কি লিখবো? যে ২ টা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে a, and b, একটা হচ্ছে and a, একটা হচ্ছে and b। তো দেওয়ার পরে আমরা কি করব? ইনপুট নেওয়ার ব্যবস্থা করে ফেললাম। এখন আমরা কি করব? সূত্রটা লিখব। আমাদের সূত্র কি? এরিয়া সূত্র। এরিয়া ইকুয়াল, আমি এখানে যদি এরিয়াটা ছোট হাতের দেই তাহলে এখানে ছোট হাতের দিব। এখানে যদি আমি সবটা এরিয়া বড় হাতের লিখি বা এটা বড় হাতের লিখি তাহলে আমরা এখানে বড় হাতের দিব। যেহেতু আমি ছোট হাতের নিয়েছি তাই আমি এখানে ছোট হাতের দিলাম। তো এরিয়া ইকুয়াল আমার সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আমার এখানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে a আর প্রস্থ হচ্ছে b। এখানে দেখো ইনটু চিহ্নটা আমি আগেই বলেছিলাম যে এখানে ইনটু চিহ্নটা হচ্ছে এভাবে স্টারের মতো থাকে আমাদের কিবোর্ডে। এটা আমরা এই স্টারের মতো করে দিব। তো পরীক্ষায় লেখার সময় আমরা এভাবে করে ইনটু চিহ্নটা দিব। তো এরিয়া হয়ে গেল, ক্ষেত্রফল বের হয়ে গেছে। এখন ক্ষেত্রফল বের হয়ে বসে থাকলে হবে না, আমাকে এটাকে প্রিন্ট করাতে হবে, অর্থাৎ এটা ফলাফল আকারে আমাদের দেখাতে হবে। তো ফলাফল আকারে দেখানোর জন্য আমরা কি করব? প্রিন্টএফ করব। কাকে প্রিন্টএফ করব?
এরিয়াটাকে প্রিন্টএফ করব। তো এরিয়াটা কোন ধরনের? এরিয়াটা হচ্ছে %d ধরনের। আমি লিখলাম %d, %d কমা দিয়ে হচ্ছে এরিয়া। এখন আমি যদি লিখে দিতে চাই যে আমি এখানে কি প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমরা প্রিন্টএফ এর মধ্যে সেই কথাটা লিখে দিব। ধরো আমি এখানে প্রিন্টএফ এর মধ্যে কিছু লিখলাম না, যদি না লিখি তাহলে কোনো লেখা দেখাবে না। কিন্তু যদি আমি লিখে দেই যে এটা হচ্ছে এরিয়া, এটা হচ্ছে রেজাল্ট, তাহলে কিন্তু ভালো দেখা যাবে। তো আপাতত এটা আমি বিল্ড করে তোমাদেরকে আরো আপডেট করে দেখাবো যে এটাকে আরো চেঞ্জ করা যাবে। আপাতত জাস্ট আমরা দেখবো আমাদের এখানে যে আমরা আউটপুট বের করতে চাচ্ছি, আউটপুট বের হচ্ছে কিনা এটা আমরা আগে দেখে নিব। তুমি প্রোগ্রাম করার অবস্থায় তুমি একবার প্রোগ্রাম করার পরে যখন তুমি প্রোগ্রামটা ফাইনাল করবা তার আগে তুমি রান করে দেখতে পারো রান করে কিনা। তারপর তুমি ইচ্ছা মতো তুমি যখন দেখো প্রোগ্রাম রান করে তখন তুমি এটাকে বিভিন্নভাবে ডিজাইন করবা। হ্যাঁ, তো আমরা হচ্ছে ইন্টার দিব হচ্ছে ভ্যালু লেন্থ এন্ড ব্রেথ। আমি ধরো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরতেছি হচ্ছে 50 আর প্রস্থ ধরতেছি হচ্ছে 40 ধরতেছি, আমি এটা ধরলাম। আর ধরলো হচ্ছে 40 আর 50 গুণ করলে কত হয় 2000, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2000। এখানে কিন্তু কোনো লেখা টেখা উঠে নাই যে ক্ষেত্রফল হচ্ছে 2000, এটা উঠে নাই। তো আমরা চাইলে এখানে লেখাটা লিখে দিতে পারি। তো আমাদের প্রোগ্রামে যেখানে আমরা লেখাটা প্রিন্ট করেছি মানে এরিয়াটাকে প্রিন্ট করেছি, তো এরিয়াটা যেখানে প্রিন্ট করেছি সেখানে লিখে দিব দ্য এরিয়া ইজ লিখে দিলে কি হবে আমাদের এখানে লেখাটা চলে আসবে। আমি লিখবো দ্য এরিয়া ইজ, আমাদের এরিয়াটা যত তত আমি লিখে দিব দ্য এরিয়া ইজ কত, দ্য এরিয়া ইজ, এখানে রেজাল্ট যেটা আছে সেটাই আসবে। তো এভাবে করে আমি আমার প্রোগ্রামটাকে আরেকটু মডিফাই করলাম। তো এখন আমার প্রোগ্রামটা দেখতে ভালো লাগবে। তো আমি এটাকে বিল্ড করে যদি আমি রান করাই তাহলে আমার আউটপুটের মধ্যে কি লেখা আসবে, দ্য এরিয়া ইজ, যে লাইনটা আমি অ্যাড করেছি দা ভ্যালু। এখানে যদি আমি ধরো আমি দৈর্ঘ্য ধরি 40, প্রস্থ ধরি 30, তাহলে কিন্তু আমার ক্ষেত্রফলে যে 1200 লেখা লেখা উঠবে দ্য এরিয়া ইজ, কিন্তু আউটপুট কিন্তু চলে আসলো। তো এইভাবে করে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এইভাবে করে যে কোনো ধরনের প্রোগ্রাম করতে পারি। তো তোমাদের জন্য এখন কাজ হচ্ছে আমরা তো আয়তক্ষেত্র করেছি, তোমরা এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখান থেকে বের করবা। এখনই করবা তাড়াতাড়ি করে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো 1 মিনিট টাইম জাস্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল করার জন্য। আমি একজনকে প্রশ্ন করবো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল করতে গেলে আমাদের এখানে কি কি চেঞ্জ আনতে হবে। প্রশ্নটা আমি কাকে করবো প্রশ্ন করবো হচ্ছে রুবায়াত মানে রাতুলকে। রুবায়াতকে প্রশ্ন করব। রুবায়াত বলবো আমরা যদি এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল করি তাহলে আমাদের চেঞ্জটা কোথায় হবে? স্যার এখানে স্যার বর্গক্ষেত্র মানে এ স্কোয়ার, অর্থাৎ এ ইন্টু এ, মানে একটা এ নিতে এইট হবে। স্কয়ার। আচ্ছা, জি স্যার। একটাই নিতে হবে ফার্স্টে, গুড। তারপর হচ্ছে আমরা এখানে বলবো হচ্ছে সাইড, ভ্যালু অফ সাইড মানে বাহু আর কি বললাম, ভ্যালু অফ বাহু সাইড বললাম। আচ্ছা, বাহুর কথা বললাম। আচ্ছা, তারপর এখানে নিব পার্সেন্টেজ একটা, তাই তো? একটা, জি আচ্ছা, স্যার। গুড। এই তো ঠিক আছে, তো আমি ভুল করে নেই না? আচ্ছা, তারপর এখানে কি হবে, এ ইন্টু এ হবে। এ ইন্টু এ, জি স্যার। আচ্ছা, আর বাকি সব ঠিক আছে? আর বাকি সব ঠিক জি আছে? স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে ফেললাম। দেখো পারলে কিন্তু একবার সহজ, তুমি যদি বুঝে বুঝে করো তাহলে কিন্তু সহজ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এখানে দুইটা এ কে আমরা গুণ করি a স্কয়ার, তাহলে আমরা প্রথমে বললাম যে এ হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। তারপর হচ্ছে আমি বলে দিলাম যে ইন্টিজার নাম্বার থেকে এরিয়াটাও ইন্টিজার আসবে। তারপর যে স্ক্যানএফ করলাম আমরা এটাকে, যেহেতু একটাই ভেরিয়েবল বারবার এখানে এন্ড এ দিতে হবে না, কারণ তুমি মান তো একটাই নিবা, একটা এর মান নিলে অটোমেটিক এটা এর দুইটা মান হয়ে যাবে। তারপর আমরা এরিয়া থেকে a স্কয়ার দিলাম, যেখানে হচ্ছে এর দুইটা মান অটোমেটিক বসে যাবে। তুমি এর মান জানিবা সেটাই হচ্ছে এখানে বসবে, এখানে বসবে। এখন যদি এটাকে আমরা রান করাই তাহলে দেখা যাবে হচ্ছে কি এরিয়ার যে বর্গক্ষেত্রের যে এরিয়াটা সেটা হচ্ছে বের হবে। তো দেখো এখানে হচ্ছে আমরা আম, বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল বের করতে যাচ্ছি। তো আমি একটা সংখ্যা ইনপুট নিলাম, ধরো 10। আর 10 হচ্ছে আমি বর্গক্ষেত্রের একটা বাহু দিলাম, যার সাথে সাথে কি চলে আসবে, এরিয়া চলে আসলো 100। অর্থাৎ 10 কে স্কয়ার করে দিলে কি আসে, 100 আসে, বা 10 ইনটু 10 করলে কত আসে, 100 আসে। আমাদের প্রোগ্রাম হচ্ছে সাকসেসফুলি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পেরেছে। তোমাদের জন্য এখন কাজ হচ্ছে ব্রেকের মাঝখানে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সি প্রোগ্রাম করবে। এটা রান করে তোমাদের গ্রুপে দিয়ে দিবা, এখনই মোবাইলে রান করে গ্রুপে দিয়ে দিবা, বা হচ্ছে যে যেখানে রান করতে পারো, যদি পারো রান করতে না পারো তাহলে খাতায় লিখবা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সি প্রোগ্রাম। এটা করবা। আমরা এখন একটা ব্রেক নিচ্ছি, আমরা জাস্ট 3-4 মিনিট পরে আবার আসবো। আমি তোমাদের গ্রুপে জয়েন করতে বলবো, অথবা না জয়েন করতে বললে তুমি 3-4 মিনিট পরে জয়েন করে ফেলবা। এর মাঝখানে তোমরা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা চেষ্টা করো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রামটা একটু চেষ্টা করো। আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়টা দেখবো। তো তোমরা অবশ্যই আশা করি সবাই এটা করে ফেলতে পারবা। এটা তো সবাই কয় তাড়াতাড়ি করে বাহুর? ত্রিভুজের দুই ক্ষেত্রফল। বাহুর?
ত্রিভুজের ক্ষেত্রফল তো বাহু কয়টা হয়? ত্রিভুজের 3টে বাহু না? 3 বাহু। জি তার মানে জি ভূমি আর উচ্চতা দেওয়া থাকবে। ক্ষেত্রফল কি? ভূমি আর উচ্চতা। আচ্ছা হ্যাঁ করো।